ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে এখানে উপস্থিত পূর্বকে দেখে বিস্মিত হলো রিক। এখানে এই অসময়ে এরা কোথা থেকে এলো, আর এরাই বা কে? তবে পূর্ব এবং তার পিছনে দাঁড়িয়ে থাকা রনি আর সাব্বিরকে দেখে এটা বুঝতে পারল যে নিশ্চয়ই এরা তার পেরিকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছে। গলা চেপে ধরা ছুরিটা আরও গভীরভাবে লাগিয়ে ধরল গলার সাথে। কয়েক ফোঁটা রক্ত ঝরছে ইতিমধ্যে। মেহরিশ এখনও আগের ন্যায় উচ্চস্বরে কেঁদেই যাচ্ছে। এতক্ষণে মনে হয় সাহসিকতা সঞ্চয় করা মেয়েটা হঠাৎই যেন বাচ্চা সুলভ আচরণ করছে তার প্রিয় মানুষটি কে দেখে। বাস্টার, কিপ দ্য নাইফে ফ্রম হার থ্রো। গর্জিয়ে উঠে হুঙ্কার ছাড়ার ন্যায় আদেশ করল মেহেরিশের গলায় ছুরি চেপে ধরে রিককে। তবে এতে যেন রিক আরও বেশি উতলা হয়ে উঠল। ইংরেজি শব্দের রাগে রি রি করতে করতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা পূর্বকে উদ্দেশ্য করে বলল, একদম কাছে আসার চেষ্টা করলে মেরে দিব বলে দিলাম। আমার পেরিকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। ভরকালো পূর্ব। একে তো বলছে মেরে দিবে, আবার সে বলছে তাকে কেউ আলাদা করতে পারবে না। এটা হয়তো একটা সাধারণ মানুষ আর এটা সাইকোর মধ্যে পার্থক্য। তবে পেরি কাকে বলেছে এই ছেলে? ও তো মেহেরিশ আর মেহেরিশ। এরপর এসব চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে ফেলে পুনরায় শান্ত কণ্ঠে বলে উঠল, রিক, কাম ডাউন ব্রো, প্লিজ রিল্যাক্স। ব্যথা পাচ্ছে ও। নিচে নামা ওটা। তুমি বলো তোমার কি লাগবে? যা চাইবে তাই দিব, প্লিজ। আগে ওটা নিচে নামাও, আই রিকোয়েস্ট ইউ। হতবিলোপ সাব্বির আর রনি পূর্বে এহেন কথাবার্তায় পূর্ব এমন নরম রূপ এই প্রথমবার দেখল তারা। তাদের চোখের সামনে মেহেরিশের এমন মর্মান্তিক দৃশ্য বাদ দিয়ে উদ্গ্রীব তারা দুজনেই পূর্বের এই আচরণ মানে বুঝল। সব মানুষের একটা দুর্বলতা থাকে, দুর্বলতা ছাড়া কি মানুষ হয় নাকি? আবার মেহেরিশ যে তাদের বন্ধু, সেই দুর্বলতা আজকে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারত না রনি আর সাব্বির। সাব্বির ঠিক অনুধাবন করতে পারছে, এটা যদি এখনও আমেরিকা না হয় বাংলাদেশে হতো তাহলে এই রিককে এখন কি হালটাই না হতো। এতক্ষণ যাবৎ এসব সহ্য করতো তার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। উফ, সোজা তার সাথে থাকা রিভলভার এর গুলিগুলো চালান করত রিকের মাথা বরাবর। রিকের কপাল ভালো যে এটা আমেরিকা, বাংলাদেশ নয়। মেহেরিশ স্তব্ধ, শ্বাসরুদ্ধকর পরিবেশ। গলা থেকে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে অলরেডি, যা দেখে এবার আর নিজেকে থামিয়ে রাখতে পারল না পূর্ব। ঝড়ের বেগে গিয়ে পা দিয়ে লাথি মারল রিকের গলায় বরাবর। যেহেতু মেহরিশ আর রিক বসা অবস্থায় ছিল, তাই পূর্ব লাথিটা গিয়ে লাগলো রিকের গলা বরাবর। আচমকা তাল সামলাতে না পেরে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ল ছেলেটা মেহেরিশের কাছ থেকে। পূর্ব তো আর এমনিতে লাথি মারেনি, নিজের বলিষ্ঠ শরীরের সমস্ত শক্তি দিয়ে আচমকা লাথি মেরেছে তাকে। মেহেরিশ কিংকর্তব্যবিমূঢ় কী হলো বুঝতে পারল না মিনিটের মধ্যে। তবে এখন একটা কথা শুধু তার মনের আয়না বারবার প্রতিফলিত হচ্ছে, সেটা হলো পূর্ব। রিককে দূরে সরিয়ে দেওয়া মাত্রই রনি আর সাব্বির তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দুজন দু হাত চেপে ধরল ছেলেটা। নিজেদের ছুটানো যথাযথ চেষ্টা করলো, দু হাত দুজনের ছেলে শক্ত করে ধরে রাখায় তরুণ ব্যর্থ হলো সে। মেহেরিশ কোনো রকম বসা থেকে উঠে টুলু পায়ে দৌড়ে এসে ঝাপটে ধরল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। পূর্ব তৎক্ষণাৎ নিজের বলিষ্ঠ দু হাতে আলগে নিল মেহেরিশকে সযত্নে। এতক্ষণ যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে এই কঠোরতার ন্যায় মানবটি। আকস্মাৎ মেহেরিশ এর ভয়, উদ্বিগ্ন সব যেন বিলীন হয়ে গেল পূর্বের বুকে ঠাঁই পেয়ে। মেহেরিশকে শক্তভাবে আবদ্ধ করে নিল পূর্ব তার বাহুবন্ধনে। তবে পূর্ব ইগলের ন্যায় চোখ দুটো এখনও রনি আর সাব্বিরে ধরে থাকা রিকের ওপর নিবদ্ধ। দু চোখ দাউ দাউ করে জ্বলছে যেন দাবানলের অনল, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে সেই রিককে। রিক এখনও মেহেরিশকে উদ্দেশ্য করে যা না তাই বলে যাচ্ছে। সহ্য করতে পারছে না ছেলেটা তার সামনে তার
পেরিয়ে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, অথচ কিছুই করতে পারছে না সে। নিজেকে ছাড়ানোর পর্যাপ্ত চেষ্টা চালালো অবিলম্বে। পূর্ব সেই অগ্নিকুণ্ডলী পাকা চোখ এখন রিকের ওপর নিবদ্ধ। তৎক্ষণাৎ মেহেরিশকে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে এলোপাথারি ঘুষি মারা শুরু করলো রিক নামের ছেলেটার ওপর। নিজের সমস্ত শক্তি দিয়ে একটার পর একটা আঘাত করেই যাচ্ছে পূর্ব। রনি আর সাব্বির পূর্বের এই রূপ দেখে রিককে ছেড়ে দিয়ে পূর্বকে থামাতে ব্যস্ত হয়ে পড়ল। পূর্ব রাগ সম্পর্কে অবগত তারা। শেষ পর্যন্ত না ছেলেটাকে প্রাণে মেরে ফেলে। আর এটা তো আমেরিকা, বাংলাদেশ নয়। যদি ছেলেটা মারা যায় এটা নিয়ে কম হেনস্থার সম্মুখীন হতে হবে না পূর্বে। তার মধ্যে সে একজন নবনির্বাচিত এমপি। মিডিয়া ধাপ্পাবাজরা তো একটা সুযোগের অপেক্ষায় উত পেতে বসে থাকে সবসময়। লাগাতার চেষ্টা করে তার বন্ধুকে একচুল সরাতে পারছে না সাব্বির আর রনি। পূর্বকে থামানো তাদের পক্ষে দায় হয়ে পড়ছে। এদিকে রিকের চেহারাটা নকশা ইতিমধ্যে পাল্টে গেছে মারের তোপে। নাক মুখ দিয়ে তাজা রক্ত পড়ছে। এতে ক্ষান্ত হয়নি পূর্ব। এতক্ষণ চোখে না পড়লেও দেয়ালের সাথে লাগানো একটা লোহার রডের দিকে নজর পড়া মাত্রই হাতে তুলে নেয় সেটা। পূর্ব এমন বেসামাল আচরণ মেহেরিশে বোধ হয় মায়া হতে লাগলো রিক নামের ছেলেটার জন্য। এভাবে কেউ কাউকে মারে? মরে যাবে তো ছেলেটা। রনি আর সাব্বির মিলে থামাতে পারছে না পূর্বকে। মেহেরিশ নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যায় পূর্বের দিকে। থমকে বলে, থামতে বলে তাকে, কিন্তু বিনিময়ে কোনো লাভ হলো বলে মনে হলো না। পূর্ব নিজের মধ্যে নেই আজ। তুই কার দিকে নজর দিছিস? আজকে তোকে মেরে এখানে পুঁতে যাব। ভাই ছেড়ে দে, মরে গেলে অনেক ঝামেলা পড়তে হবে তোকে। এটা বাংলাদেশ নয়, এটা আমেরিকা। মেহেরিশ তার রুমে রেস্ট নিচ্ছে। তখন বহু কসরতে সাব্বির আর রনি মিলে পূর্বকে থামাতে পেরেছিল। রনি পুলিশদের ইনফর্ম করে ওখানে নিয়ে আসে। সব কিছু রনি হ্যান্ডেল করে নেয়। রনির সাথে সাব্বির ও থেকে যায়। মেহেরিশকে নিয়ে পূর্ব চলে আসে বাড়িতে। আলতাফ সাহেব পূর্বের সাথে মেয়েকে দেখতে পেয়ে খুশিতে গদগদ হয়ে উঠেছিল। মিন্নাত বেগম এর পূর্বের প্রতি বিশ্বাসটা যেন বিফলে গেল না। তিনি তো বিশ্বাসে রেখেছিলেন এই ছেলেটার উপর। তবে মেহেরিশকে বাড়িতে আনার সময় আগে হসপিটাল থেকে কিছু ট্রিটমেন্ট করিয়ে আসে পূর্ব। ভোর রাতে ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল। আলতাফ সাহেব মেয়ের গলা সাদা ব্যান্ডেজ দেখে চিন্তিত ভঙ্গিতে চেয়ে রইলেন পরক্ষণে। কিছু একটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। তাদের মেয়ে যে সহি সালামতে বাড়িতে ফিরে এসেছে এটাই যে অনেক তাদের নিকট। পুরো রাস্তায় একটা কথাও বলেনি পূর্ব। তখন হাসপাতালের ডাক্তাররা জিজ্ঞাসা করে বলেছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করেছে ডাক্তার মেহেরিশকে। তবে তা এছাড়াও আর একটা কথাও বলেনি পূর্ব। মেহেরিশের আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞেস করেনি হয়তো। বুঝতে পেরেছিল কোনো কারণে রেগে আছে পূর্ব তার উপরে। না জানি এখন আবার বোম ব্লাস্ট হয়, এর থেকে ভালো সে চুপ থাকুক। মনের ভিতরে তো অনেক প্রশ্ন জমা বেঁধে আছে মেহেরিশের। তাকে কিভাবে খুঁজে পেল পূর্ব? আর তার তো যাওয়ার কথা ছিল, তাহলে যায়নি কেন? ভোর থেকে চলো মেহেরিশের তখন বাড়ি এনে পূর্ব কাউকে কিছু না বলে পুনরায় চলে যায় সেখান থেকে। ধরণী তার সমস্ত তিমিরাচ্ছন্ন ভাব কাটে। উদিত হয়েছে কিরণ। ঘড়ির কাঁটা বেলা ৯টা। শেষ রাতে ঘুমানোর দরুন মেহেরিশ এখনও তলিয়াছে নিদ্রায়। হঠাৎ করে চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে গেল মেহেরিশের। তাদের বাড়িতে এভাবে চিল্লাচ্ছে করছে কে? আড়মোড়া ভেঙে উঠে বসল সে। বোঝার চেষ্টা করলো শব্দটা কিসে হচ্ছে। সেটা জানার জন্য ভালো করে খেয়াল করে কানে আসলো তার বাবা কণ্ঠস্বর। কিন্তু এত সকালে তার বাবা চেঁচাচ্ছে কার সাথে? আকস্মাৎ কোথা থেকে দৌড়ে এসে মেহেরিশের সামনে কাঁপতে কাঁপতে মিরাজ বলে উঠল, মেহেরিশ আপু, জানো কি হয়েছে? পূর্ব ভাই এসেছে আমাদের বাড়িতে। গতকাল শেষ রাতের দিকে মেহেরিশকে পূর্ব বাড়িতে দিয়ে যাওয়ার তরুণ মিরাজ আর পূর্ব কেউ দেখনি। তখন ঘুমিয়েছিল ছেলেটা। তবে আজকে সকালে তার বাবাকে পূর্বের সাথে চেঁচামেচি করতে দেখে দৌড়ে এসেছে বোনের কাছে তদারকি করতে। ঠোঁট বাঁকিয়ে মেহেরিশ ছোট মিরাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলল, কী নিয়ে চিল্লাচ্ছে পাপা?
পূর্ব ভাই তোমাকে তার সাথে নিয়ে যেতে এসেছে, তোমাকে তার সাথে আবার বাংলাদেশে নিয়ে যাবে, কিন্তু পাপা যেতে দিবে না তোমাকে। মেহেরিশ কিঞ্চিত অবাক হলো মিরাজের কথা, আবার পরক্ষণে মুখটা কেমন মলিন হয়ে গেল। সে তো তো চায় ওই লোকটার কাছাকাছি থাকতে, ভালোবেসে ফেলেছে মেহেরিশ ওই লোকটাকে, আর কালকের পর তো আরও বেশি দুর্বল হয়ে পড়েছে সে। কিন্তু তার বাবা কি যেতে দিবে তাকে? আর তাছাড়া সামনে তো তার ফাইনাল এক্সাম, কিচ্ছু মাথায় ঢুকছে না তার। কোনো রকম উঠে ফ্রেশ হয়ে পরনে সেই নাইট ড্রেস পরে নিচে নামে আসলো মেহেরিশ। পরক্ষণে আবার কিছু মনে পড়ার মতো দৌড়ে গিয়ে একটা স্কার্ফ গলায় ঝুলিয়ে নিল সযত্নে। মিরাজ তখন বোনের কাছে এই কথা পাইকারি করছে সেখানে থেকে চলে যায়। মেহেরিশের মাত্র কেবল নিচে নামবে বলে দরজা খুলতেই পূর্বকে নিজের রুমের সামনে দেখে আকস্মিক ঘটনায় বিস্মিত নয়নে তাকিয়ে বোঝার চেষ্টা মগ্ন হলো মেয়েটা। এই লোক হঠাৎ করে কোথা থেকে হাজির হয় চোখের পলকে তার সামনে, মাথায় ঢুকে না মেহেরিশের। তার এমন ভাবনার মধ্যে পূর্ব মেহেরিশকে আচমকা হ্যাচকা টান তার রুমের ভিতর প্রবেশ করে দরজা দ্রিম করে লাগিয়ে দেয়। চোখে মুখে রাগের বহিঃপ্রকাশ স্পষ্ট ভেসে ওঠে তার। লাল হয়ে আছে চোখের রং, চোয়াল শক্ত, পারছে না সমস্ত রাগ মেহেরিশের ওপর উস্টে দিতে। যেন মেহেরিশের তার এই সমস্ত রাগের কারণ। মেহেরিশের দিকে তাকে হিস হিসিয়ে বলল, যা জিজ্ঞেস করব ঠিক তার উত্তর দিবি, একটা বাড়তি পেঁচাল পারবি না। এমনিতেই মাথা গরম হয়ে আছে আমার, তোরা বাবা মেয়ে মিলে পাগল বানিয়ে দিচ্ছিস আমাকে। বলেই আবার থেমে মেহেরিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে স্বরে ফের বলে উঠল, আজ বিকেলে বাংলাদেশে ব্যাক করছি আমি, তোর বাপ যেতে দিবে না আমার সাথে তোকে। তুই কি যেতে চাস? জাস্ট ইয়েস অর নো। তবে একটা কথা মাথায় রাখিস, তোর উত্তর যদি না হয় তাহলে সারা জীবনের জন্য আমাকে হারাবি। প্রচণ্ড রকমের ভরকালো মেহেরিশ। এমন অবস্থা থেকে তার কাছে গতকালের এই অবস্থাটা হয়তো ভালো ছিল বলে মনে হচ্ছে। কি বলবে মেহেরিশ এখন? এই মানুষটাকে সারা জীবন জন্য হারাতে পারবে সে? নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে এই কয়দিনে লোকটাকে। আর এখানে থেকে তো তার পাপা রাজি হবে না যেতে দিতে তাকে। পাপার ইচ্ছার বিরুদ্ধে কিভাবে যাবে সে? এছাড়া আর কিছুদিন পর তো তার ফাইনাল এক্সাম। যা বলবি দ্রুত, তোদের বাপ মেয়ের মতো ফালতু টাইম নেই আমার। ফার্স্ট আমি আসলে পাপার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে যেতে পারবো না। আমি নিজের ওপর বিদ্রুপ হাসল পূর্ব। এই মেয়ের জন্য সে এত পাগলামি করলো। হয়তো জানতো মেহেরিশের উত্তর ঠিক এটা হবে, তাই বেশি অবাক হলো না পূর্ব এতে। আর এমন সময় আচমকা মেহেরিশের দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে আলতাফ সাহেব। পূর্ব তখন আলতাফ সাহেবের থেকে রেগে গিয়ে উপরে তার মেয়ের রুমে আসে। রাগের বশে না আবার মেয়েটার গায়ে হাত তুলে ফেলে। সেই ভয়ে এতক্ষণ বসে থাকলে নিজেকে আর ঠিক রাখতে না পেরে একটা সময় দৌড়ে উপরে চলে আসেন মেহেরিশের কক্ষের সামনে। মেহেরিশ মা, দরজা খুলো, ভয় পেও না, পাপা আছে এখানে, দরজাটা খুলো মা। আলতাফ সাহেব এহেন কথায় বিদ্রুপ স্বরে পূর্বে বলে উঠল, এরকম শ্বশুর বাপের জন্ম প্রথম দেখলাম। মেয়ে আর মেয়ের জামাই একা রুমে টাইম স্পেন্ড করছে, তার শ্বশুর এসে সেখানে বাহাত ঢুকাতে। গ্রেট। তবে মেহেরিশ এখনও দেয়ালে এক কোণায় দাঁড়িয়ে গলায় থাকা স্কার্ফে দুহাত দিয়ে কষলে যাচ্ছে। এতক্ষণ পূর্ব তার পূর্ণ দৃষ্টি স্থাপন করলো মেহেরিশে পরনে মেকি মাউস এর ছোট ছোট চাপের সাথে আকাশি রঙের প্যান্ট আর সাথে ম্যাচিং করা হাফ হাতা শার্ট। মেহেরিশকে এখন ছোটোখাটো একটা বাচ্চার মতো ঠেকছে তার নিকট। রাগের তোপে এখন খেয়াল করেনি সেটা সে। তার উপর আবার গলায় ঝুলানো সাদা রঙের একটা স্কার্ফ। হ্যাঁ, এটা সে পছন্দ করে কিনে দিয়েছিল সেদিন রাতে। গলার ক্ষত স্থানটিতে ছোট একটা ব্যান্ডেজ করা। ঘুম থেকে উঠেছে বোধহয় এই মাত্র। ফুলা ফুলা চোখ, মুখ, চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে পিঠ জুড়ে। কিছু কিছু চুল সামনে এনে রাখা। ভীষণ স্নিগ্ধ লাগছে মেহেরিশ এখন তার নিকট। তাদের এই সুন্দর মুহূর্তে তাকে কষ্ট দেওয়ার জন্য দায়ী
একটা মানুষ, সে বারংবার দরজা করাঘাত করা এই শব্দে প্রচণ্ড বিরক্ত সৃষ্টি করেছে পূর্বর। দরজার কাছে কয়েক কদম এগিয়ে আসলো পূর্ব, তারপর দরজার ওপর পাশে থাকা আলতাফ সাহেবকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক স্বরে বলল, আপনার দেখি পুরো বিবেক বুদ্ধি লোপ পেয়েছে শ্বশুর আব্বা। মেয়ে আর মেয়ের জামা একা রুমে, তাদের কোথায় প্রাইভেসি দিবেন? তা না করে উল্টো এসে ডিস্টার্ব করছেন। ছি! ভ্যাকাচাকা খেলো আলতাফ সাহেব। এই ছেলেকে কি ভেবেছিল, আর সে কি বের হলো? মুখে কোনো লাগাম নেই, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিছু শেখেনি। ভীষণ লজ্জা পেল তিনি। পূর্বর এহেন কথায় পিছন ফিরে থেকে মিন্নাত বেগম স্বামীকে উদ্দেশ্য করে বলল, এখন ঠিক হয়েছে না একদম? লাশ লজ্জা কি কিছুই নেই তোমার? ভুলে যেও না, ওরা এখন স্বামী স্ত্রী। পূর্ব বিয়ে করা বউ মেহেরিস, আসো এখান থেকে। স্ত্রী ধমকে চোটে আলতাফ সাহেব ও হার মারলেন। এই দুনিয়া বোধ হয় এমন, বউকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। এদিকে মেহেরিস যেন বেশ অবাকের ন্যায় তাকিয়ে পূর্বের পানে। এই লোক এতটা নির্লজ্জ ছিল শেষমেশ কিনা তার পাপার সামনে এভাবে কথা বলল। এখন তার পাপা কি মনে করবে তাদের দুজনকে নিয়ে? এই, আপনি এভাবে বললেন কেন? এখন পাপা যদি উল্টাপাল্টা কিছু মনে করে করুক, ওনার কি মাথায় ঘিলু নেই? মেয়ে আর মেয়ের জামাই একা রুম দেখে কি সুন্দর, এতে ব্যাঘাত ঘাটাতে উঠে পড়ে লেগেছে। তবে এখন মনে হয় না আর এখানে থাকতে পারবে বলে মিটিমিটি করে হেসে উঠল পূর্ব। আপনি তো দেখি বেশ অসভ্য। কিঞ্চিত ভুরু কুচকাল পূর্ব। অসভ্য? এখনো কিছু করেছি সেই অসভ্যতা? বিয়ে করেছে 3 মাস হতে চলল, অথচ এখনও যে ভার্জিন। আর কাকে কিনা অসভ্য উপাধি দিচ্ছে তার বিয়ে করাবো। তো অসভ্যতা কি দেখছেন আপনি? বলে মেহেরিসের কাছে এগিয়ে যেতে লাগলো পূর্ব। নিজের কথা নিজে ফেঁসে গেছে মেয়েটা। মাঝে মাঝে তার এই মুখটার প্রতি ভীষণ রাগ ওঠে তার। যখন সেটা আসবে তখন সেটাই বলবে। হাঁসফাঁস করতে লাগলো মেহেরিস। কি বলবে জবাবে? সে সেটাই ভাবছে আপাতত। মেহেরিসকে কিছু বলতে না দেখে পূর্ব হঠাৎই মেহেরিসে আরেকটু কাছে এসে কিছু মনে পড়ার মতো বলে উঠল, 18 হয়েছে? পুরাদমে অবাক হলো মেহেরিস। হঠাৎ এই প্রশ্নের মানে বুঝতে পারল না মেহেরিস। তাড়নায় তো ভুলে গিয়েছিল সে আগামীকাল তো তার জন্মদিন। না, আগামীকাল হবে। ভুরু কুচকে পূর্ণ দৃষ্টিতে চাইলে পূর্ব, তারপর ঘোর লাগা কণ্ঠে বলো, কাল বার্থডে তোমার? আর একটু কাছে এগিয়ে মেহেরিসের পাশে ঘেঁষে দাঁড়ালো পূর্ব। নিজের ওই বাজ পাখির ন্যায় চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে মেহেরিসের আপাদমস্তক। পূর্বকে এভাবে নিজেকে পরখ করতে দেখে বেশ ইতিহস্ত বোধ আজ করছে মেহেরিসের মধ্যে, যা দেখে বেশ মজা পাচ্ছে পূর্ব। আর একটু কাছে এসে মেহেরিসের দিকে ঝুঁকে কানের কাছে গিয়ে ফিসফিসে বলো, মেহের, তোমাকে আজ যদি একটু গভীরভাবে ছুঁয়ে দিই? রাগ করবে? অবাক দৃষ্টিতে চোখ তুলে চাইল মেহেরিস। হঠাৎ পূর্ব এমন কথা। পূর্ব ওই ঘোর লাগা চোখে চেয়ে যেন আরও লজ্জা আড়ষ্ট হয়ে উঠল মেয়েটা। সাথে সাথে চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। পূর্ব তাকে কি বোঝাতে চাইছে বুঝতে পারল মেহেরিস। এতটাই অবুঝ নয় সে। সেও যে এক লোকে থেকে গভীরভাবে ভালোবাসার স্পর্শ করতে চায়। তবে উত্তরে কিছু বলল না মেহেরিস। সে কি এই লোকের মতো নির্লজ্জ নাকি? কখনই না, মুখে কিছু বলতে পারবে না মেহেরিস। তাই সেভাবেই দাঁড়িয়ে রইল পূর্ব। মেহেরিস থেকে কোনো উত্তর না পেয়ে আরেকটু ঘেঁষে দাঁড়ালো তার নিকট। পূর্ব শরীর করা পারফিউমের ঘ্রাণের সাথে তার পুরুষালিত শরীরের ঘ্রাণ মিলে মেহেরিসের মস্তিষ্ককে এলোমেলো করে দিচ্ছে। এই লোকটা মেহেরিসের এত কাছে আসে কেন সবসময়? সে কি বোঝে না মেহেরিসের পরবর্তী এসব ভেবে আরও ব্যাকুল হয়ে যায় পরে এই লোকটার জন্য? দুহাত দিয়ে ধরে রাখা গলা স্কার্ফটি হঠাৎ টেনে ফেলে দিল পূর্ব। যখনই মেহেরিসের এত কাছাকাছি আসে নিজের মধ্যে থাকে না সে। এই তো একটু আগে কত রাগ নিয়ে এসেছে এখানে সে, অথচ একে দেখা মাত্রই সব রাগ পানি দিয়ে যায় তার। পূর্বের এহেন কাণ্ডে মেহেরিস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নড়াচড়া করছে না যেন। মেহেরিস এর কপালের সাথে কপাল ঠেকালো পূর্ব। নিঃশ্বাসের পাল্লা ভারী হচ্ছে তার।
নিজেকে আর সামাল দিয়ে রাখতে পারছে না সে চেয়েও। কপালে নিজের শুষ্ক ঠোঁট দিয়ে আলতো চুমু এঁকে দিল সেথায়। তারপর মেহেরিসের শার্টের ন্যায় টপসের ওপর একটা বোতাম খুলে গলা থেকে খানিকটা নিচে নামালো সেটা। ফর্সা গায়ে রং কালো, তিলটা জ্বলজ্বল করছে যেন, যা ভীষণ টানছে পূর্বকে। এটার প্রতি লোভ তার আজকে নয়, বরং সেই প্রথম দিন থেকেই লোভ ছিল এই জিনিসটার প্রতি ভীষণ। আজ সেই লোভের বশবর্তী হয়েই খানিকটা নিচে ঝুঁকে ছুঁয়ে দিল তিলের স্থানটি তার ঠোঁট দ্বারা। মেহেরিসের শরীর মেয়েলি সুঘ্রাণটা যেন হইচই করে মাথা চারা দিয়ে আঁকড়ে ধরল তৎক্ষণাৎ তাকে। জায়গাটিতে প্রথমে ছোট ছোট চুমু দিল, পরবর্তীতে সেটা কামড়ে পরিণত হলো। ব্যথা শব্দ করে উঠল মেহেরিস। পূর্বের মাথার চুলগুলো নিজের ছোট ছোট হাত দিয়ে আঁকড়ে ধরল। এতে যেন পূর্ব আরও বেশি উন্মাদ হয়ে পড়ল। গলা থেকে মুখে উঠিয়ে মেহেরিসের নরম তুলতুলে ঠোঁটে দিকে দৃষ্টি নিক্ষেপ করল। রুমের ভিতর দুজনের ভারী নিঃশ্বাস আরও প্রখার শোনালো। উন্মাদের আকৃষ্ট পূর্ব আজ নিজের বশে নেই এক চুলো। মেহেরিস তার পাশে থাকলেও যেন বেসামাল হয়ে পড়ে সে। আর এদের কাছে আসার পর নিজেকে বড় উন্মাদ মনে হয় তার নিকট, যা তাকে নেশার মতোই টানে। এই যে টানে বাঁধনে সোজা নিজের দায়িত্ব থেকে আমেরিকা হাজির হয়েছে সে। অথচ কত দায়িত্ববান পুরুষ, সহবিশ্বাহান পূর্ব। আজ কোথায় গেল তার সে দায়িত্ব, আর কোথায় তার সে ব্যক্তিত্ব? নিজেকে এখন পুরো ব্যক্তিত্বহীন মানবদের তালিকাভুক্ত করে ফেলেছে পূর্ব। শুধুমাত্র এই একটা জায়গায় হেরে যায় সে বারবার। এই যে মেয়েটা একটু আগে কি নিখুঁতভাবে তাকে না করে দিল তার সাথে যাবে না, অথচ কোথায় সে রেগে গিয়ে মেহেরিসকে কিছু বলতে তো দূর, নিজে উল্টে মেয়ের উপর বেসামাল হয়ে পড়েছে। নিজের এই অসংযত আচরণের ওপর নিজের ক্ষুব্ধ পূর্ব। তার কাছে এই সব কিছু এক পাক্ষিক বলে মনে হচ্ছে না। সে কোনোভাবেই একা এই বিরহে দহনে পূর্বে সে তার সামনে মানুষটিকে বুঝাবে নিজের সামাল দেওয়া কতটা বেদনাদায়ক। এইদিকে মেহেরিসের গলা পূর্বের দেওয়া সেই কামড়ের দাগটা মুহূর্তের মধ্যে লালচে বর্ণ ধারণ করছে। ফর্সা শরীরে দাগটা যেন আরও আকর্ষণীয় লাগছে পূর্বের নিকট। পূর্ব মেহেরিসের গলা থেকে মুখ তুলা মাত্রই মেহেরিস দু হাত ধরে রাখা পূর্বের চুলের বাঁধন আলগা করে ছেড়ে দিল সেটা। পূর্বের সুতীক্ষ্ণ দৃষ্টি একবার তার ওই গোলাপের পাপড়ির মতো নরম তুলতুলে ঠোঁটের মধ্যে তো আরেকবার দৃষ্টি নিক্ষেপ করছে একটু আগে তার বেসামাল আচরণ যেন লাল হয়ে যাওয়া ক্ষতটার ওপর। পরপর আবার মেহেরিসে বন্ধ হয়ে থাকা দু চোখ ঠেকল তার প্রখর দৃষ্টি। বাঁকা হাসল পূর্ব। কে বলবে এই মেয়েটা তার থেকে গুনে গুনে 12 বছরের ছোট। এই যে কি সুন্দর করে পূর্বকে মানিয়ে দিচ্ছে সে। ব্যথা পেয়েছে অথচ মুখ ফুটে কিছুই বলেনি। সেও দেখতে চায় কতদিন এভাবে নিজেকে তার থেকে গুটিয়ে রাখতে পারি এই মেয়ে। নিজের শরীরের ওপর পূর্বের অস্তিত্ব অনুভব করতে না পেরে চোখ তুলে চাইল মেহেরিস। পূর্ব দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। চোখাচোখি হলো দুজনের। পূর্বকে এভাবে হাসতে দেখে কিঞ্চিত লজ্জা পেল মেহেরিস। এতবার নিজের অবস্থান টের পেতেই উপরের টপসের বোতামটা লাগানোর জন্য হাত বাড়ালো। আকস্মাৎ সেই হাত ধরে ফেল পূর্ব। আচমকা হাত ধরাতে ভরকায় মেহেরিস। পূর্বর দিকে চাইল পূর্ব। তার সে নেশালো ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলে, প্রশ্নোক্ত দৃষ্টিতে চায় মেহেরিস পূর্বের পানে। পূর্ব মেহেরিসের এমন ভঙ্গিমা দেখে মেহেরিসের কানে এসে আগের ন্যায় ফিসফিসে বলে, মন ভরেনি আমার। পূর্বের এহেন কথায় শীতল স্রোত বয়ে গেল মেহেরিসের সর্বাঙ্গে। একই তো এভাবে কানের কাছে হাস্কির কণ্ঠস্বর। তারপর আবার লোকটা যত কাছে আসে ততই তার পুরুষালিত সেই কড়া পারফিউমের ঘ্রাণ। পাগল হয়ে মেহেরিস। অজানা শিহরণ। তৈলে মেয়েটা গলাটা বোধ হয় শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকম পরাপর শুকনো ঢোক গিলল মেয়েটা। এই লোকের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু আন্দাজ করা তাই মেহেরিসের পক্ষে
এরই মাঝে মেহেরিসের কানে ছোট করে একটা কামড় দিয়ে উঠল পূর্ব। আকস্মিক ঘটনায় তাল সামলাতে হিমশিম খাচ্ছে মেহেরিস। দাঁড়িয়ে থাকাটা কষ্টসাধ্য হয়ে পড়েছে তার পক্ষে। কাপা কাপা গলায় মেহেরিস রিনরিন স্বরে পূর্বকে উদ্দেশ্য করে বলল, মানে? বলতে মেহেরিসের দু ঠোঁটের ওপর আলতো নিজের আঙ্গুল ছুঁয়ে বলল, চুপ। পরক্ষণে আবার কিছু মনে পড়ার মতো করে মেহেরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ভারী গলায় বলে উঠল, যাবে না তুমি আমার সাথে, তাই তো? কথাটি মেহেরিসের কর্ণগোচর হতে চোখ দুটো চাইল পূর্বের দিকে। চোখাচোখি হতে পুনরায় তৎক্ষণাৎ চোখ নিচে নামিয়ে ফেলল মেহেরিস। এই লোকের চোখে কি আছে জানে না মেহেরিস। ওই চোখে চাইলে সব হারিয়ে ফেলে মেহেরিস, নিজেকেও ও হারিয়ে ফেলে গভীর অতলে। তারপর প্রশ্নটা বোধগম্য হতেই নিচু স্বরে জবাব দিল, না। কথাটি শেষ করতে মেহেরিসের ঠোঁট দুটো দখল করে নিল পূর্ব। আকস্মিক ঘটনায় বিস্ময় হতবিল মেহেরিস। এই লোকের আচরণ, এমন কারবার কিছুই মাথায় ঢুকে না মেহেরিসের। পরক্ষণে বিষয়টা মস্তিষ্ক আহরণ করতে ভর গেল মেহেরিস। এই নিয়ে দুবারে লোক তার এত কাছে আসলো। মেহেরিস এমন ভাবনায় ডুবে থাকলো। পূর্ব ছিল তার নিজের কাজে মত্ত। নিজের পিপাসা মেটাচ্ছে মেহেরিসের অধর ভাজে। যেন বহুদিন অভুক্ত পূর্ব আজ হঠাৎ করে নিজের আহার পেয়েছে। নিজেকে আয়ত্ত করে নিয়েছে মেহেরিসকে পুরোপুরি। তার সাথে নিজের আবদ্ধ হাতে বিচরণ চলছে মেহেরিসের সমস্ত পিঠ জুড়ে। মেহেরিসও আর বাধা দেয়নি তাকে। কি করে বাধা দিবে? এই লোক যে তার স্বপ্নের পুরুষ, তার উপর তার নিজের বিয়ে করা স্বামী। দু হাত দিয়ে জড়িয়ে নিল পূর্বের পিছনের দিকটা। এতে আরও উন্মাদ হলো পূর্ব। নিজেকে সামাল দিতে না পারায় ফল ভোগ করছে মেহেরিস। প্রথমে রয়েছে চুম্বন করলে, একটা সময় রিউডলি কিস করতে শুরু করে দেয় সে। নিজেকে সামাল দিতেই যেন আজ হিমশিম খাচ্ছে পূর্ব। মেহেরিসের সর্বাঙ্গ বিচরণ চলছে পূর্বের অবাধ্য হাত। এতে যেন মেহেরিসে মেয়েলি সত্তা নাড়া দিয়ে উঠছে পূর্বের তালে সমান পাল্লা দিয়ে। এদিকে অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাস নিতে না পারায় দরুন দমটাও যেন আটকে আসছে মেয়েটার। পূর্ব সেদিকে খেয়াল থাকলে তো নিজেকে আটকিয়ে রাখতে ব্যর্থ মেহেরিস এবার পূর্বের সাথে সমান তালে সায় দিতে শুরু করলো। তবে ঠিক তখনই থেমে গেল পূর্ব। পূর্বকে হঠাৎ করে থেমে যেতে দেখে মেহেরিস পূর্বের পানে অবাক দৃষ্টিতে চাইল চোখ দুটো খুলে। এই লাস্টবার জিজ্ঞেস করব, আমার সাথে যাবে কি না? মনে রেখো, এবার যদি আমি খালি হাতে ফিরে যাই তাহলে কিন্তু আর কখনো আমাকে পাবা তো দূরে ছায়াও দেখতে পারবে না তুমি। নিজ থেকে আর কোনো দিন আসবো না এখানে। চিন্তিত মেহেরিস স্তম্ভিত। মেহেরিসকে এভাবে বিপাকে ফেলে এমন প্রশ্ন আশা করেনি। এই মুহূর্তে সে নিজেকে শান্ত রাখা যথাযথ চেষ্টা করছে মেহেরিস। এই লোক তাহলে তখন থেকে সব কিছু ইচ্ছে করে করেছে। রাগ উঠছে মেহেরিসের প্রচণ্ড পূর্বের এসব কার্যকলাপে। কি ভেবেছে এই লোক এভাবে তাকে হেনস্থা করে চলে যাবে আর সে তার পিছু পিছু হায় হুতাশ করতে করতে চলে যাবে? না, কখনই না। সে যাবে না এই খারাপ লোকের সাথে। চোখে চোখ রেখে ভাবলেসীনভাবে পূর্বর দিকে চেয়ে বলল, যাব না আমি, বুঝেছেন? কোথাও যাব না আমি এখান থেকে। শিওর? জি। মেহেরিসকে তৎক্ষণাৎ ধাক্কা দেওয়ার ন্যায় ছুঁড়ে ফেলে নিজের দূরত্ব বাড়ালো পূর্ব তার থেকে। মুহূর্তের মধ্যে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাগের দাঁত পিষে মেহেরিসের উদ্দেশ্যে ছিল, অনেক বড় ভুল করে ফেলেছিস জীবনে। বারবার আমার কথা অমান্য হতেই হবে তোকে। আমিও দেখি কিভাবে নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারিস তুই। আর শোন, যদি তোর এক চুল পরিমাণ ও ক্ষতি হয় তাহলে তার দায়ভার গুনে গুনে তোর বাবার কাছ থেকে আদায় করব আমি, মনে রাখিস। বলে জোরে দরজা খুলে বাইরে বের হয়ে আসে পূর্ব। মেহেরিস এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে। লোকটা কি সত্যি চলে যাবে তাকে ছেড়ে? ভাবতে অন্তরটা কেমন নাড়া দিয়ে উঠছে তার। আজ মেহেরিসের জন্মদিন। বছরে
এই একটা দিন মেহেরিশকে কোনো চাওয়া অপূর্ণ রাখে না আলতাফ সাহেব। এই দিনে মেয়ের সব আবদার পূরণ করেন তিনি। শুধু যে জন্মদিনে এমন নয়, সব সময় তিনি মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখেন না। এই দিনটাতে বাড়ির সবাই খুব সুন্দরভাবে আনন্দের সহিত সেলিব্রেট করে থাকেন। তবে এবারে বার্থডেটা যেন অন্যরকম। আজ সকালে মেহেরিশের বাবা আলতাফ সাহেব তার ছোট ভাই মিরাজ মিলে তাকে উইশ করেছে। গতকাল পূর্বে চলে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি তাদের সাথে। আলতাফ সাহেব এতে খুশি হলেও খুশি ছিল না মিন্নাত বেগম। সে পূর্বকে তার মেয়ে জামাই হিসাবে মনে প্রাণে চেয়েছিলেন। তবে মেহেরিশের ওপর সিদ্ধান্ত ছিল যদি মেহেরি যেতে চাইতো তাহলে হয়তো তারা বাধা দিত না। তবে মেহেরি যেহেতু যাবে না করেছে, এখন এতে আর তারা কী বা করবে। আর সামনে যেহেতু মেহেরিশের ফাইনাল এক্সাম, তাই তারাও এ বিষয়ে মেহেরিশের সাথে আর কোনো কথা বলেনি। ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে আলতাফ সাহেব। মেহেরিশের সব ফ্রেন্ডরা ইনভাইট ছিল আজকের পার্টিতে। বাড়িতে এত মানুষ থাকার পরও খুশি নয় মেহেরিশ। লোকটা সত্যি চলে গেল। যাওয়ার সময় তাকে একবার বলে গেল না? নিষ্ঠুর পাষাণ মানুষ কোথাকার। দয়ামা বলতে কিছু নেই। মেহেরিশ কি বলেছে, সে তার কোনো দিন যাবে না বাংলাদেশে। তার তো পরীক্ষা ছিল, এজন্য তো সে যেতে চায়নি। সেটা কি লোকটা বুঝবে না? সব সময় যা বলবে তাই করতে হবে তাকে। আজকে যে তার বার্থডে, আজকের দিনটা অন্তত তার সাথে থেকে যেতে পারতো না? না, এই পাষণ্ড লোকের জন্য মেহেরিশ আর মন খারাপ করবে না। তার এমন স্পেশাল একটা দিনে এভাবে মনমারা হয়ে বসে থাকলে আর কি ফেরত পাবে এই দিনটা সে? ওই পাষণ্ড লোকের কথা এক বিন্দু পরিমাণও ভাববে না সে। ভেবে প্রতিজ্ঞাবদ্ধ হলো নিজের সাথে নিজেই। এরই মাঝে কেটে গেল আরও বেশ কয়েকটা দিন। হাতে কোনো দিনগুলো বোধহয় একটু জলদি চলে যায়। তবে এখন বাকি সবাই দিনে প্রহর গোনা শেষ হচ্ছে না। একে কয়েকটা এক্সামও চলে গেল ইতিমধ্যে। কিন্তু আজকে মেহেরিশের বাড়ি থেকে বাইরে বের হলে মনে হয় কেউ তার পিছু নেয়। এই বিষয়টা বেশ কিছুদিন যাবৎ নিজের অজান্তে মনে হচ্ছে তার কাছে। যখনই মনে হয় তার পিছনে কেউ আছে, ততবারই পিছন ঘুরে কাউকে দেখতে পায় না সে। এই তো গতকাল রাতের ঘটনা। এক্সামের জন্য সে তার ফ্রেন্ডদের বাড়িতে কম্বাইন স্টাডি করার জন্য গিয়েছিল। বাড়িতে আসতে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল। যেহেতু বাড়িটা তাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তাই গাড়িও নিয়ে যায়নি সে। বাসা থেকে বেশি দূর নয় বিদায় হেঁটে হেঁটে আসছিল সে। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল রাস্তা কতগুলো ছেলে, হয়তো ড্রিঙ্কস ছিল। ছেলেগুলো মেহেরিশ তাদের পাশ কাটিয়ে আসতে নিলেই একটা ছেলে মেহেরিশের উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্গ্রীব হলেও পরবর্তী হঠাৎ তাদের চুপ থাকতে থাকতে দেখে পিছনে ঘুরে তাকালো মেহেরিশ। দেখতে পেল দুটো সোজাসাপটা লোক। সোজাসাপটা বললে ভুল হবে, বলতে হবে দুটো বেশ বডি ফিল্টার লোক। কালো ইউনিফর্ম পরা লোক দুটো ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে শাসাচ্ছিল। প্রথমে বেশ অবাক না হলো, যখন তার মাথা আসলো বেশ কিছুদিন যাবৎ তারা পিছু নেওয়া মানুষদের কথা মনে পড়তে চিন্তিত হয়ে পড়ল। এই ভেবে যে এই লোক দুটো কি তার পিছু নেয় সব সময় বাড়ির বাইরে বের হলে। কিন্তু তাদেরকে তো মেহেরিশ চিনে না, কখনো দেখেনি। তাহলে তারা কেন অযথা মেহেরিশের পিছু নেবে? বেশ ভাবাচ্ছে মেহেরিশকে ইদানিং। পড়তে বসেছে মেহেরিশ, কিন্তু পড়া কিছুই মাথায় ঢুকছে না তার। ফোনের স্ক্রিনে তাকিয়ে একবার পরখ করে নিল রাত প্রায় 1:26। আচ্ছা, এখন বাংলাদেশে কয়টা বাজবে? আরও নিষ্ঠুর লোকটাই বা এখন কি করছে? সে কি মনে রেখেছে মেহেরিশকে, নাকি ভুলে গেছে? মনে হয় ভুলে গেছে। মনে থাকলে অন্তত একদিনে একটা বার হলে কল করে তার খোঁজ খবর নিত লোকটা। পূর্ব নামে সেভ করা বাংলাদেশের নাম্বারটা হাত বুলিয়ে একবার ধীর দৃষ্টিতে পরখ করে নিল ফোনের স্ক্রিনে থেকে। এতপর ভাবলো একবার কল দিবে লোকটাকে। না, থাক, কল দিবে না সে। ওই লোক তাকে বেহায়া ভাববে না, সে আর কখনোই দিবে না কল। দেখতে দেখতে চলে গেল বেশ কয়েকদিন। মেহেরিশের এক্সাম
ও প্রায় শেষ হওয়ার পথ। আজকে এক্সাম শেষ হলেই তাদের এক্সামের সমাপ্তি ঘটবে। এরই মাঝে হঠাৎ ফোনের স্ক্রিনে নোটিফিকেশনের শব্দ ধ্যান ভাগলো মেহেরিসে। ইনস্টা থেকে নোটিফিকেশনটা এসেছে, তবে নোটিফিকেশনটা পূর্ব আইডি থেকে আসতে দেখে বেশ অবাক হলো মেহেরিস। সেই দিন আমান এর কাছ থেকে তার ভাইয়ের ইনস্টা আইডি নিয়েছিল মেহেরিস। বেশ দেখতে ইচ্ছা করছিল, তাই না? পরে একটা পর্যায়ে আমানকে ফোন করে জিজ্ঞেস করে আইডির নামটা ছিল সে। তবে আইডিতে তেমন কোনো ছবি ছিল না তার। 2 বছর আগে একটা ছবি আপলোড করেছিল, এই যা। পূর্ব এখন আর হয়তো এই আইডি ব্যবহার করে না ভেবে মেহেরিস ফলো দিয়ে রেখেছিল সেটা। তবে আজ হঠাৎ করে স্টোরি নোটিফিকেশন দেখে বেশ অবাক হলো মেহেরিস। এতদিন পর হঠাৎ করে স্টোরি দিল কেন এই লোক? কৌতূহল মেহেরিসের সময় নষ্ট না করে দূরত্বকে ঢুকলো পূর্ব। মির্জা নামে সেই আইডিতে স্টোরির মধ্যে ক্লিক করতে আশ্চর্য নয় তাকিয়ে থাকা মেহেরিস। স্টোরিতে জলজল করছে পাঞ্জাবি পরা একটা ছবি। এক সাইডে থেকে তোলা ছবিটা পূর্বকে একটু বেশি সুদর্শন লাগছে দেখতে। তবে আরেকটা বিষয় একটু ভাবলো মেহেরিস, ছবিটা এক পাশ থেকে তোলা, নিশ্চয় অন্য কেউ তুলে দিয়েছে। আর লোকটা কি সুন্দর মুচকি হেসে যাচ্ছে। কে তুলে দিল এমন ছবি তাকে? এই লোক তাকে একটু কল করার সময় পায় না, অথচ কি সুন্দর করে হেসে হেসে ছবি তুলে ছাড়ছে স্টোরিতে। কি বিক্ষোভে মেহেরিস তৎক্ষণাৎ ফোনের ডায়াল অপশনে গিয়ে দ্রুত পূর্ব নাম্বারে কল করলো 1 বার 2 বার, কিন্তু অপর পাশ থেকে রিসিভ হলো না ফোনটা। তৃতীয়বারের সময় রিসিভ হতে তৎজলদি মেহেরিস গমগমে স্বরে ফোনের অপর পাশে থাকা পূর্বের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আপনার এই ছবি কে তুলে দিয়েছে? এমপি মানুষ নিজের দায়িত্ব পালন করবে না তা না, জুয়ান পোলা সেজে ছবি তুলে যাচ্ছেন আর সেটা ইনস্টাতে আপলোড দিচ্ছেন। হ্যালো ভাবি। না, আপনাকে তো এখন আর ভাবি বলা যাবে না, নাম ধরেই ডাকি, কি বলেন ভাবি? মেহেরিস চমকালো। শিওর হওয়ার জন্য কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে এনে ধরল। না, নাম্বার তো ঠিকই আছে, তাহলে ওই লোকের ফোন সাব্বিরের কাছে কি করে? আর তাকেই বা এভাবে বলছে কেন যে ভাবি ডাকা যাবে না? সম্পর্ক তো সে এখনও তার ফ্রেন্ড এর বউ। মনের মধ্যে এক যা কৌতূহল এসে জমা বাঁধল। সেই জমা বাঁধা কৌতূহল থেকে একটা প্রশ্ন সাব্বিরের উদ্দেশ্যে ছুড়ে দিল মেহেরিস, ওনার ফোন আপনার কাছে কেন? আর ভাবি ডাকতেই বা পারবেন না কেন? আর কি বলেন, আপনি কিছু জানেন না? দুপাশে মাথা নাড়ল মেহেরিস। তবে তার মাথা নাড়ানো তো আর দেখতে পাবে না অপর পাশে থাকা মানুষটা, তাই মুখে ছোট করে শব্দ উচ্চারণ করে বলল, না তো, কি জানার কথা আমার? আরে আমি কি বলছি আপনি জানবেন কিভাবে? আসলে জন্য তো আমরা মেয়ে দেখেছি, ও তো এখন সেই মেয়ের সাথে কথা বলছে, এজন্য তো ওর ফোন আমার কাছে রাখা। আর সেই মেয়েকে বিয়ে করলে তখন তো তাকে ভাবি ডাকতে হবে বলে ফোনটা কিঞ্চিত দূরে সরিয়ে মুখ চেপে হাসল সাব্বির। এদিকে সাব্বির এহেন কথায় যেন মেহেরিসের উপর দিন দুপুরে মাথার উপর বৃষ্টি ছাড়া বজ্রপাত হলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, শরীর কাঁপছে অজানা ভয় আতঙ্কে। এটা কি শুনল সে? স্বপ্ন দেখছে না তো? এই লোক আবার বিয়ে করছে তাকে রেখে? চোখ দিয়ে নিজের অজান্তে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেহেরিস থেকে কোনো উত্তর না পেয়ে সাব্বির আবার গমগমে স্বরে বলল, ভাবি কি আছেন নাকি খুশিতে আত্মহারা হয়ে উড়ে গেছেন? খুশি হওয়ার কথা আপনার, আসলে আমার বন্ধুর মন খারাপ আর সহ্য হলো না আমাদের। বউ থাকলেও তো বেচারা ব্যাচেলার হিসেবে ঘুরে, অনেক কষ্ট হয় তা দেখে। সবার থেকে স্বামী বিদেশ আর আমার বন্ধুর বউ বিদেশ। এই দুঃখে বেচারা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বন্ধু হয়ে বন্ধুর এই অবস্থা চোখের সামনে সহ্য করা যায় বলেন? এজন্যই তো চিন্তা করলাম আরেকটা বিয়ে করিয়ে দিই তাকে। আমি গতকালই তো এরিনা আপুর সাথে কথা বললাম ভাইয়া। কই, এরিনা আপু তো আমাকে এই বিষয়ে কিছু বলল না। ওপাশ থেকে সাব্বির নিজের জিভ কাটল, পরক্ষণে মাথায় দুষ্ট বুদ্ধি খেলার নয় বলে উঠল, আরে এরিনা তো জানেই না সেটা, শুধু আমরা জানি। আর আপনি তো জানেন পূর্ব ক্লাবের ওপর তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে, ওটাতে আপাতত বিয়ে করে থাকবে তারা। কেউ জানার দরকার কি?
আমরা জানলেই হলো। টুট করে কেটে গেল ফোনটা। বেডের ওপর ছিটকে ফেলে চিৎকার দিয়ে উঠল মেহেরিস। এই লোককে সে যতটা খারাপ ভেবেছিল, এই লোক দেখি তার চেয়ে বেশি খারাপ। বদমাশ, ক্যারেক্টারলেস কোথাকার। বউ রেখে আবার বিয়ে করছে। তার নিজের বউয়ের কোনো খোঁজ খবর রাখে না। বিয়ে তাই না, করাচ্ছি তোকে বিয়ে বলে হন্তদন্ত হয়ে ছুটে গেল বসার রুমের উদ্দেশ্যে। বোকা মেহেরিস একবারও মাথায় আনলো না বাংলাদেশ তো এখন প্রায় রাত 11টা। এতে রাতে কোনো মেয়ে আসবে বিয়ের কথা বলতে? আলতাফ সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। এমন সময় হুট করে কোথাও থেকে মেহেরিস এসে আলতাফ সাহেবের এর উদ্দেশ্যে সোজাসাপটা কণ্ঠ শুধালো, পাপা আমি বাংলাদেশে যাব। মেয়ের মুখে এমন কথা প্রথমে বুঝতে বেশ খানিকটা সময় নিল তিনি। মিন্নাত বেগমও ঠিক মেহেরিসের পিছনে দাঁড়িয়েছিল তখন। আলতাফ সাহেব মেয়েকে উদ্দেশ্য করে নিজের চোখে চশমাটা পড়তে পড়তে জবাব দিল, সকাল সকাল ইয়ার্কি করার সময় নেই মামুনি। পাপা অফিসে যাব, দুষ্টুমি করো না পাপা, আই এম সিরিয়াস। আমি বাংলাদেশে যাব আর সেটা আগামীকালই। আজকে আমার লাস্ট এক্সাম। আমি আগামীকাল বাংলাদেশে যাব ফাইনাল। পৃথিবীতে অনেক দেশ আছে, তুমি সুইজারল্যান্ডে যাও, কানাডা যাও, দরকার হলে আফ্রিকা বা আমাজন জঙ্গলে যাও, তবুও না নেই আমার। কিন্তু বাংলাদেশে যাওয়া যাবে না। পাপা আমি বাংলাদেশে যাব, মানে যাবই। তুমি নিজ থেকে সব ব্যবস্থা করলে, কারো না হলে আমি একাই যেতে পারি, বুঝেছ? সমস্ত মনোযোগ দিয়ে মেহেরিসের দিকে দৃষ্টিপাত করলেন আলতাফ সাহেব। তার মেয়ের মাথায় হঠাৎ বাংলাদেশে এত ভূত এসে চাপলো কোথা থেকে? মেহেরিসের পিছনে দাঁড়িয়ে থাকা মিন্নাত বেগমের দিকে পূর্ণ দৃষ্টিতে চেঁচিয়ে বলো, মিন্নাত তুমি উস্কাওনি তো? মেহেরিসকে নিজের পিছনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ঘুরে তাকালো মেহেরিস। পরপর পুনরায় নিজের পাপার দিকে দৃষ্টি রেখে গম গমে সুরে বলল, বাবা আমি শ্বশুরের বাসায় যাব, ওখানে আমার বিয়ে হওয়ার স্বামী আছে। তুমি জানো উনি আরেকটা বিয়ে করেছে। আমি থাকতে ওনাকে আরেকটা বিয়ে করতে দিব আমি? আমাকে কি তোমার ওই সব টিপিক্যাল মেয়েদের মতো মনে হয় যে বসে বসে জামাই আরেকটা বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করব? কখনোই না। আমি আগামীকাল দেশে যাব। বলেই সে স্থান ত্যাগ করল মেহেরিস। আলতাফ সাহেব এবার ঠিক আন্দাজ করতে পারলেন এটা নিশ্চয়ই পূর্বের কারসাজি। তার মেয়েকে সে ভড়কেছে, নিজের সাথে সাথে তার নিষ্পাপ মেয়েটা তার মতো নির্লজ্জ বানিয়ে ছেড়েছে। তবে এই মেয়ে যেহেতু নিজ মুখে একবার বলেছে যাবে, তখন এই মেয়েকে যে আর কিছুতেই বুঝ মানানো যাবে না। সে ব্যাপারে আপাতত শিওর সে। যেমন জামাই তেমন তার বউ। ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমের ভিতরে এসে সোফায় বসে থাকা সাব্বিরকে নিজেই এভাবে হাসতে দেখে ভুরু কিঞ্চিত কুঁচকালো পূর্ব। তার বন্ধু এভাবে মুচকি মুচকি হাসছে কেন? পরক্ষণের সামনে এসে অপোজিট সাইডে রাখা সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলো, এভাবে একা বলদের মতো হাসছিস কেন? বন্ধুরে হেনতেরা কথা ভাবনা থেকে বের হয়ে আসলো সাব্বির। এতক্ষণ ধরে তার হাতে থাকা পূর্বের ফোনটা তাকে দিতে দিতে বলল, ও তুই বুঝবি না, এই নে তোর ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘাটল পূর্ব। তবে তার এই সাতকাটা বন্ধু, সে নিশ্চয় কোনো অঘটন ঘটিয়েছে। সে ব্যাপারে পূর্ব ষষ্ঠ ইন্ডো জানান দিচ্ছে তাকে। ভুরু কিঞ্চিত উঁচু করে প্রশ্নোত্তর দৃষ্টিতে চেয়ে সাব্বিরের দিকে নিরেট কণ্ঠে শুধালো, কি করছিস বল? আরে ভাই সন্দেহ করছি। তুই আমাকে? শুধু তোর ফোন থেকে তখনকার তোলা ছবিগুলো দিয়েছি, জানিস তো তোর ফোনে কি সুন্দর ছবি আসে, সেগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছি, আর কিছুই করিনি। পূর্বের কেন জানি বিশ্বাস হলো না। নিজের ফোনের স্ক্রিন লক খুলতেই চোখে পড়ল ইনস্টাতে আসা কতগুলো রিয়াক্ট এর নোটিফিকেশন। একটু আগেই তার অজান্তে তার বন্ধু তার ছবি তুলে সেটা আবার ইনস্টাতে দিয়েছে। বিষয়টা খুব রাগালো তাকে। সাব্বিরের দিকে চেয়ে বলল, স্টোরি দিয়েছিস কেন ইডিয়েট? পারমিশন নিয়েছিস? সাব্বির দৌড়ে সেখান থেকে উঠে যেতে যেতে বলল, সেটা 2-1 দিনের মধ্যে বুঝতে পারবে। মূলত সাব্বির তখন পূর্বের ফোন দিয়ে তার এবং পূর্বের কিছু ছবি তুলেছিল। পূর্ব ওয়াশরুমে গেলে ওটা ফোনটা রেখে দেয় সাব্বির তার কাছে।
আর সে তখন ইনস্টাতে স্টোরি দিয়েছিল আর মেহেরিশ এর কানে এসব বেধড়ক কথা আদান প্রদান করেছিল। সব কিছু পূর্বের অজান্তে। নিজের ফোনে ডায়াল অপশনে গেল পূর্বে কাউকে কল করার জন্য। ডায়াল অপশনে গিয়ে কিঞ্চিত অবাক হলো সে। মেহেরিশের সাথে আসা একটু আগে কলটা দেখে চেক করে দেখলো বেশ কয়েক মিনিট কথা বলছে মেহেরিশের সাথে। তখন তো সে ওয়াশরুমে ছিল, নিশ্চয় তার ফ্রেন্ড সাব্বিরের কিছু উল্টাপাল্টা বলেছে মেয়েটাকে। সে তাহলে ঠিকই অনুধাবন করতে পেরেছিল। পরপর সেটা অপেক্ষা করে নিজ থাকা একটা বিদেশি নাম্বারে ডায়াল করতেই তৎক্ষণাৎ রিসিভ হয়ে গেল সেটা, যেন তার ফোনের অপেক্ষায় বসেছিল অপর পাশে থাকা ব্যক্তিটা। হ্যালো স্যার, বলেন। মেম, কি খবর? বের হয়েছে বাসা থেকে? না স্যার, মেমের এক্সাম হয়তো আরেকটু পরে। আমরা মেমের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখনও বের হয়নি। বের হলে আপনাকে আমরা ইনফরমেশন জানিয়ে দেব। কেয়ারফুল, বুঝতে যেন না পারে। ওকে স্যার।